এটা কিন্তু অপ্রত্যাশিত অ্যাডভেঞ্চার। আসলে মানুষের জীবনটাই একটা অ্যাডভেঞ্চার, মানুষের জীবনটাই বড় আজব। কার জীবন কিভাবে যায় আর কখন কে কোথায় থাকবে, পরবর্তী মুহূর্তে কি হবে কেউ বলতে পারে না। চলে আসলাম রাজশাহীর বিখ্যাত স্ট্রিট ফুডের খাবারের জায়গা, সেটা হচ্ছে সিএমবি মোড়। এখানে এখন খাবারের দোকান তেমন কিছুই খোলা নেই। এখানে নানান রকম খাবারের পসরা নিয়ে বসে সন্ধ্যার সময়। এখন শুধু আছে মিষ্টি আর পুরি। আর এখানেই দেখা যাচ্ছে রাজশাহীর একটা ঐতিহ্য, যেটা হচ্ছে ঢোপকল। এই ঢোপকল হচ্ছে মহারানী হেমন্ত কুমারী ওয়াটার ওয়ার্কসের স্থাপনকৃত। এখানে লেখা আছে স্থাপিত 1937 সাল। মানে শহরবাসী যাতে পানি খেতে পারে গরমে, কারণ এই অঞ্চলে প্রচুর গরম পড়ে, এই জন্যই এই ওয়াটার ওয়ার্কসের এই কাজ, এই ঢোপকলগুলো বানানো হয়েছিল। এই ঢোপকল এটা এখন কাজ করে কিনা, এটা মনে হয় কাজ করে না। এবারে ওই হোটেল সিল্কে আছি। এর আগে একবার শীতের সময় এসেই হোটেল সিল্কেই ছিলাম, একদম বিন্দুর মোড়ে। এই হচ্ছে হোটেল। এবার ভাড়া নিল 1200 টাকা। আমরা 3 জন থাকবো। এর আগের বার এই রুমে আমরা 4 জন ছিলাম। শুভ সকাল। সকাল সকালে উঠে পড়েছি, কিন্তু আজকে ভোরবেলার থেকে মানে রাত থেকে বৃষ্টি বৃষ্টি, মানে একদম ম্যারাথন বৃষ্টি। আবহাওয়া দেখে বুঝতে পারছি। এখন বাজে প্রায় সকাল 9টা। আজকে বের হয়েছি চরে যাওয়ার উদ্দেশ্যে। নদী পার হয়ে চরে যাব যদি আবহাওয়া অনুকূলে থাকে। এই হচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়। ঢোপকল। এমন এক অবস্থা, ঠিক আগের শহরের মতোই আবহাওয়া। এবারও অনুকূলে নাই, একেবারেই প্রতিকূল মানে একেবারেই স্রোতের প্রতিকূলে। আসলাম আইবাঁধে এই বৃষ্টির মধ্যেই। সকাল থেকে তো বের হওয়ারই উপায় ছিল না। আইবাঁধে আসলাম যে ওইদিকে চর মাজার দিয়া বা চর খিজিরপুর এরকম কিছু চর আছে, সেগুলোতে যাব, প্রত্যন্ত অঞ্চল। এখন এসে শুনছি আবহাওয়ার অবস্থা মানে খারাপ। এই আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে যায় জন্য নৌকা আলারাই নৌকা ছাড়ছে না। তো নৌকা না ছাড়লে আমরা কি করে যাব, সেটাই তো বুঝলাম না। এখন বলছে যে ও 2-1টা লোক যদি হয়, 2-4টে লোক হলে তারপরে হয়তো ওরা যাবে। তাও 2-3টে বাঁচতে পারে, দুপুর 2-3টের আগে মনে হয় না কোনো নৌকা ছেড়বে। মাজারদিয়ার থেকে খানপুর, খিদিরপুর, তারপরে হচ্ছে খানপুর, তারপরে হচ্ছে একদম ওইদিকে হলো খিজিরপুর। তবে এই ঘাটে এসে কোনো সুরাহা হলো না। এখান থেকে নৌকা যাবে না। সুরাহা হলো এটাই যে আমাদের এখন কোথায়, লালকুঠি না বড়কুঠি ঘাটে যেতে হবে। সেখান থেকে নৌকা পাওয়া যেতে পারে। আচ্ছা, এই জাল দিয়ে ধরেছেন? আচ্ছা, অবশেষে এই যে বড়কুঠি ঘাট আসলাম। ঘাটে এসে এখানে জনপ্রতি 5 টাকা দিয়ে ঘাটে প্রবেশ করতে হয়। এখানে এসে কিছু একটা সুরাহা হলো, বললো আপনারা যেতে পারবেন, কিন্তু আসার সময় নৌকা পাবেন কিনা তার কোনো ঠিক নাই। তবে কথা হচ্ছে যে মাঝিকে বলে নিতে যে আবার যাত্রীবাহী নৌকা কখন ছাড়বে, সেই সময় অনুযায়ী আবার ঘাটে এসে রাজশাহীতে ফিরে আসতে হবে।
এদিকে কিন্তু ভাঙন হয়। যে নৌকা যাবে সে নৌকার মাঝি নেই, মানে মাঝি গিয়েছে দুধ বেচতে, দুধ বেচে তারপরে আসবে, তারপরে যাবে। এদিক দিয়ে এসে এই যে ঘাট এরকম ভিতর দিয়ে একটা জায়গায় করেছে, কারণ হচ্ছে এদিকে ভাঙন হচ্ছে নদীর প্রচুর, ভাঙনের ফলে ঘাট ঠিকঠাক মতো রাখা যাচ্ছে না। পদ্মা তো বেশ খরস্রোতা, এটা তো আপনারা সবাই জানেন। এখন অবস্থা খুবই খারাপ, একদম বর্ষাকাল জন্য এই হচ্ছে অবস্থা। বসে বসে আসছি, আপনাদের উপকারের জন্য তো যাচ্ছি। আপনার পরিচিত নাই, তাহলে আপনি কিভাবে কি বলেন? এই যে খায়রুল ভাই, তাহলে নৌকা কি ছাড়ছেন? আচ্ছা, পদ্মা বাড়ি দেওয়া শুরু, পদ্মা সে কথা নাই, পদ্মা। এত দুধ এসে কেন? মানে নৌকা কিন্তু বেশ দুলছে, মানে পদ্মা কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে পদ্মা কি জিনিস। এই পদ্মার বুকে যে হার্ডিংস ব্রিজ বানিয়ে নাইট উপাধি পেয়েছিল এমনিতে না। চরের ঘাটের কাছাকাছি চলে এসেছি, সময় লাগলো প্রায় 20-25 মিনিটের মতো। মানে একেবারে কুলে আসার আগে নৌকা ভিড়ে গেল, মানে এখানে নিচে চর আছে। কি আর করা, একদিকে বৃষ্টি, আবার এখানে নেমে পানির মধ্যে নেমে পার হতে হবে, আর কোনো উপায় নাই, অগত্যা। এখানে এই ঘাটে তো আসলাম, এখন এই চর খানপুর এবং চর খিজিরপুর দুইটারই ঘাট এটা, কিন্তু কথা হচ্ছে এখানে আর একটা নাকি নদী আছে, বললো 5 টাকা দিয়ে পার হয়ে যাবে। আর একটা ছোট ইয়ে আছে, ওটা খেয়াদ আছে, দেখি আগাই তো। তবে বৃষ্টি আসছে, আবহাওয়াটা কিন্তু অন্যরকম এক দুর্দান্ত। সাধারণত চর খিজিরপুর, চর খানপুর এগুলো নিয়ে বিভিন্ন প্রতিবেদন দেখা যায়, সংবাদ মাধ্যমের কর্মীরা আসেন, তো সবাই বেশ ভালো আবহাওয়ায় আসেন। আমি আসছি জটিল এক আবহাওয়ায়। আর আপনারা যারা আমার পুরানো দর্শক আছেন তারা তো দেখেছেন, মোটামুটি আমি যেখানেই যাই আবহাওয়া একটু কেমন যেন হয়ে যায়। যেমন শীতকালেও বৃষ্টি হয়, কক্সবাজারে শীতকালে ডিসেম্বর মাসে বৃষ্টি কম সময় দেখবেন, অথচ আমি দেখেছি, কারণ আমি সেখানে গিয়ে 3 দিন ছিলাম, 3 দিনই বৃষ্টি ছিল। একটা গান আছে, দেখো পদ্মার বুকে কত ঝিকিমিকি করে এত বালু চর, বাংলার লাঠিয়াল, বাংলার লাঠিয়াল, বাংলার লাঠিয়াল। কার গান জানেন তো? আগে একটা গান ছিল, সেটা হচ্ছে খবর বাউল জেমস, থাকে 2 দল খবরদার, এক পাও এক বিনয়র। যাই হোক, এটা গান। আর পদ্মার ঢেউ আমি অনুভব করেছি, যারা পদ্মায় চলাচল করেছেন তারা তো জানেন যে আসলে পদ্মা কিন্তু খুবই ভয়ঙ্কর নদী প্রকৃতপক্ষে, মানে এর ঢেউ স্রোত। এদিকে দেখা যাচ্ছে বাংলার দামাল, ব্র্যাকেটে দামড়া, ছেলেরা আসছে এগিয়ে। ভাই ভিডিও করতেছেন কেন? কেন 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 কেন? এ তো চরের লোকের মতো চৈরি চৈরি। ওই যে কিছু আছে না, গরু ছাগল ওই সাইডে দিয়ে আসলাম কেবল। হ্যাঁ, খাইতে যাই। মূলত রাজশাহী শহর থেকে বা রাজশাহী যে ভূখণ্ড আছে সেখান থেকে 3-4টি চর আছে। এই চরগুলো নদী দ্বারা, মানে নদীর ওই পারে নদী পার হয়ে আসতে হয়, এটাই একমাত্র মাধ্যম। এবং এই চরের পরেই হচ্ছে সীমান্ত, তারপরেই ভারতের মুর্শিদাবাদ জেলা। তো এখানকার মানুষজনের কিন্তু জীবনযাত্রা একেবারে সহজ না, বেশ কঠিন, বুঝতেই পারছেন। কারণ এমনিতে চর এলাকায় যে কোনো সময় নদী ভাঙন হয়, যে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগে তাদের কিন্তু দুর্দশার শেষ নাই। আর তার চেয়ে বড় কথা হচ্ছে চিকিৎসা, একটা কোনো প্রয়োজন হলে চিকিৎসা তাদের কিন্তু
এই এত দূর এই চর পাড়ি দিয়ে তারপর নদী পার হয়ে তারপরে যেতে হবে। এই চরের মধ্যে এসে আমরা প্রায় হারিয়ে গেছি অবস্থা। আমাদের সামনে যেসব মানুষজন ছিল তারা যে কোথায় চলে গেল, নিমেষে হারিয়ে গেল। এই অমর ভাই, এই সাইডেও তো রাস্তা আছে, কোন দিকে যাব? কি এক অবস্থায় পড়লাম। সামনে মানুষগুলো যাচ্ছিল, 10-12 জন মানুষ, নিমেষে সব হারিয়ে গেল। এখানে তো কিছুই নাই, এখানে কোন দিকে কোথায় যাব? এদিকে গুগল ম্যাপে দেখাচ্ছে যে এখন আমরা নদীর ভিতরে। মোবাইলের টাওয়ারও খুব বেশি একটা নাই। এদিকেই হবে চর খানপুর দেখা যাচ্ছে। এই যে চর খানপুর, যদি এইভাবে করে হেঁটে যাই, হ্যাঁ এইভাবে করে হেঁটে গেলে বরাবর এখন একেবারে বলতে গেলে কম্পাস ধরে বা ম্যাপ ধরে মিস্টার বিনের মতো করে এগিয়ে যেতে হবে। এদিকে দেখা যাচ্ছে ভারত সীমান্ত, আবার সামনে জলাশয় এবং এই পানির পরেই ভারত সীমান্ত। কি এক বিপদে পড়লাম, কি আর বলবো। এদিকে না আছে রাস্তা, না আছে কিছু। সামনে একটা চর দেখা যাচ্ছে, মানে খালি চোখে আমরা দেখেছি, আবার এখানে ভূগোলেও দেখছি। কিন্তু ভূগোলে যে চর দেখছি, এই চরটা ভূগোল আমাকে বলছে যে এটা ভারতের মধ্যে। তো এদিকে তো না বুঝে যাওয়াও ঠিক হবে না। এই যে এখানে একটা চর, এখানে ভূগোল দেখে যা মনে হচ্ছে আমরা কিন্তু একেবারে মানে ভারতীয় সীমান্তের একদম কাছেই আছি। অনেক সময় এই ম্যাপে কিন্তু জিপিএস লোকেশনটা একটু 19-20 করে ধরে, মানে একেবারে ভারতের ভিতরেও বলা যায়, মানে একেবারে একদমই সীমান্তের কাছাকাছি আছি। যাই হোক, আপনারা কেউ পরবর্তীতে আসলে এখানকার লোকজনের সাথ ছাড়বেন না। মানে আমাদের থেকে যেরকম ওই সাথে যারা ছিল তারা খুব হনহনিয়ে হেঁটে গেল, তো হনহনিয়ে তারা জঙ্গলের মধ্যে হারিয়ে গেল, মানে আমাদের চোখের আড়াল হয়ে গেল। আর আমরা হয়ে গেলাম সেই দল ছুট, তাকে আর খুঁজে পেলাম না। তাদের কি হবে? হ্যাঁ, আমাদের সাথে থাকুন, আমাদের কি হয় আমাদের কিন্তু সাথে তেমন কিছুই নেই। 3-4 প্যাকেট বিস্কুট আছে, হলো অবহেলায় পড়ে থাকা 4 দিন ধরে। তারপরও আসার সময় আমি কিন্তু জোর করে ঢুকাই দিলাম যে ভাই ব্যাগে নেন, তাহলে ওইটা রুমে পড়ে থাকতো। এখন এই বিস্কুটই ভরসা। আমাদের কাছে পানি নাই, আশেপাশে একটু আছে, সে কি দিবে কিনা জানি না। ঠিক আছে, আমি পানি নিতে বলেছি, কিন্তু এই ভদ্রলোকেরা আবার পানি পরিবহন করবে না। এখন দেখা যাক। তবে একটা জিনিস, এটা কিন্তু ওই দেখা যায় যে আমরা অনেক টিভি চ্যানেলে অ্যাডভেঞ্চারাস ট্রাভেল দেখি, এটা কিন্তু অপ্রত্যাশিত অ্যাডভেঞ্চার। আসলে মানুষের জীবনটাই একটা অ্যাডভেঞ্চার, মানুষের জীবনটাই বড় আজব। কার জীবন কিভাবে যায় আর কখন কে কোথায় থাকবে, পরবর্তী মুহূর্তে কি হবে কেউ বলতে পারে না। এগিয়ে যাচ্ছি, আমার তো মনে হচ্ছে যে ভারতীয় সীমান্তে ঢুকেই পড়লাম নাকি, কারণ গুগল ম্যাপ ঠিকমতো আপডেট হচ্ছে না, মানে আমার লোকেশনটা আপডেট দেখাচ্ছে না। ওই পিছনেই দেখাচ্ছে নদীর মধ্যেই আছি সেরকম দেখাচ্ছে, কিন্তু আমি তো পুরোপুরি চরে অবস্থান করছি। ভাই ওইদিকে ওই নদীতে যায়েন না, নদীতে ভুলেও যায়েন না, ওইটা পুরোপুরি ভারত। আমি এখানে ভূগোলে দেখতে পাচ্ছি, আমাদের যাইতে হবে বাম দিকে। হ্যাঁ, নদীর ধারে, কিন্তু এ তো অলরেডি আমরা ইন্ডিয়ার ইয়ের মধ্যে, একেবারে দাগের মধ্যে, ভূগোলে যে দাগ আছে দাগের মধ্যে। এই যে দেখেন, ইন্ডিয়া লেখা থাকবে না, ওখানে একটা দাগ থাকবে, ওই দাগ দেখে বুঝতে হবে ওই দাগ হচ্ছে আমাদের শেষ সীমানা। একটা রাস্তা কোথা থেকে খুঁজে বের করলো, এই মনে হচ্ছে মেঠো পথ, এদিক দিয়ে যাওয়া হতে পারে। এই যে ঘাড়ের উপর উঠে বসবো আমি, আবার হারিয়ে গেলাম।
কিন্তু ভূগোল তো বলছে আমাদের এদিকে যেতে হবে, ডানে যাওয়া যাবে না, বামে যেতে হবে। আমি কই রাস্তা কই এটা ভূগোল অনুযায়ী এই সামনে যা দেখা যাচ্ছে এদিকে সবই ভারত সীমান্ত, মানে একেবারে ওই শেষ দাগের কাছেই আছি। তো এই জন্য এদিকে আর যাচ্ছি না, কিন্তু এদিকে ছাড়া রাস্তাও নাই, মানে এদিকে তো আগানো যাচ্ছে, আর এদিকে এত ঘন জঙ্গল আগানোই যাচ্ছে না। ও এদিকে আবার একটা উঁচা জায়গা পেয়েছে, এই উঁচা জায়গায় উঠে দেখি। ভাই আপনারা কি নদী টদী দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিছুই নাই, কেমন কথা। এই একটা উঁচু জায়গায় আসলাম, এখন আমার মনে হচ্ছে আমরা তো ঠিক দিকে যাচ্ছি। এদিকে তো গরুও নাই যে গরুকে ডেকে জিজ্ঞেস করব যে তোমার বাড়ি কোথায়, কিছুই নাই। এবার চলে আসলো আবার জোরে বৃষ্টি, বৃষ্টি মানে কি বেশ জোরে বৃষ্টি। এখন এই এক দুর্গম পরিবেশ, এই পরিবেশের মধ্যে আমরা তিনজন ভূগোল নিয়ে দৌড়াচ্ছি, কিন্তু কোনো সুরাহা পাচ্ছি না। এই ভাই এদিকে আসেন, এদিক দিয়ে আগাইতে থাকি, ওইদিকে যাওয়াই যাবে না। এর আগে তো আপনাদের ম্যারাথন বৃষ্টি দেখিয়েছি, এইবার হলো বেকায়দা বৃষ্টি, একেবারেই বেকায়দা বৃষ্টি। না মানে ছাতা, না মানে রেনকোট, এখন শুধু এই গরুর পায়ের ছাপই ভরসা। এই গরুর পায়ের ছাপ ধরে যেতে হবে, গরু কোন দিক দিয়ে যেত বা গিয়েছে এর আগে, সে সমস্ত রাস্তা ধরে ধরেই এগুতে হবে, এছাড়া আর কোনো বুদ্ধি পাচ্ছি না। তবে হ্যাঁ, ভূগোল জিনিসটা সবারই কম বেশি জানা উচিত, কিছুটা জেনে রাখবেন। আমি সবসময় বলি ভূগোলের কথা, ভূগোল বুঝতে হবে, দিক বুঝতে হবে। এগুলো বুঝলে আপনি পৃথিবীর যে মাথায় যান না কেন আটকাবেন না, সূর্য দেখেও চলতে পারবেন, চাঁদের গতিবিধি বুঝেও চলতে পারবেন, কারণ আগে মানুষ এভাবেই চলতো। আর এখন তো ভূগোল বোঝা এত কঠিন কিছু না, গুগল ম্যাপ আছে, আরও অনেক ম্যাপ আছে। লে হালুয়া, এবার তো আবার আমার দুইজন সঙ্গী সাথীও হারিয়ে গেল। আমার দুজন সঙ্গী কোথায় গেলেন? অনেক দূরে দেখা যাচ্ছে, আমি এত দূর চলে আসলাম। এই ভাই, এই তাড়াতাড়ি আসেন। আকাশের কান্নাকাটিও যে আজকে একেবারে শুরু হলো, একেবারে মনে হচ্ছে যেন 10 দিন ধরে কাঁদিনি, 10 দিনের কান্না একসাথে শুরু করে দিয়েছে। এদিকে বেশ কিছু দূর আসার পর দূরে দু একজন মানুষ দেখা গেল। হাঁটছি তো হাঁটছি, চর খিদিরপুর পশ্চিম পাড়া। তাহলে আমরা যাবো কোন দিক দিয়ে? চর খিদিরপুর, এগিয়ে যেতে হবে। দেখি আর কত দূর হাঁটা লাগে। দেখ, আমরা দিক নির্দেশনা পেলাম এবং ভূগোল অনুযায়ী এসে ঠিকঠাক মতোই আসতে পেরেছি। আশেপাশে একদম সবুজ আর সবুজ, এটাই হচ্ছে আদর্শ একটি গোচারণ ভূমি। যাক, শেষ পর্যন্ত আরও কিছু দূর আসার পরে বৃষ্টি একটু কমলো, এখন ছিটেফোঁটা পড়ছে, আর ছাতা ধরে রাখতেও ভালো লাগছে না। দেখ, ছাতাটাও মাঝখান দিয়ে ভেঙে গেছে বাতাসে তোড়ে। ছাতা কিভাবে ধরে রাখবো, মানুষকে উড়িয়ে নিয়ে যাওয়ার মতো বাতাস। আর এখানে ওই স্থানীয় যে লোক ছিল সে বলল যে ওই ঘাটের থেকে এই পর্যন্ত, এই যে পরবর্তীতে যে গ্রাম আছে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার। আর আমরা যতটুকু ঘুরে এসেছি মোটামুটিভাবে 6 থেকে 7 কিলোমিটার মতো হবে, এতটুকু রাস্তা ঘুরে ঘুরে এসেছি। পুরাই পিচ্ছিল। আমি এমনিতেও সারা রাস্তা পিছলা খেতে খেতে আসলাম, এখানে এসে একেবারে পপাত ধরণীপাত হয়ে যায় কিনা সেই চিন্তা করছি। ওইদিক দিয়ে পিছলা না, যখন যে অবস্থায় যান না কেন পানি সাথে রাখবেন, তাহলে বিপদেও অনেক মুশকিল আসান হবে। এই যে আমি পানি রেখেছি। অবশেষে এই ঘাট পর্যন্ত তো আসলাম, কিন্তু এই ঘাটে তো কোনো মাঝি নেই, জনমানবহীন।
এখন আমাদের ওই গ্রাম পর্যন্ত, মানে ওই পারে কে নিয়ে যাবে? ভাই নৌকা নিয়ে যাবে কেউ বলছে? হ্যাঁ, মানে ওই যে যারা আসতেছে এরা, ওরা ওই লোকটা তো আপনি দেরি করলেন না, হ্যাঁ চলে গেল, বললো তো যে ভাই খেয়া দাঁড়াবে না। এই চর অঞ্চলের মানুষের এই এক ভরসা, এগুলো দিয়েই মাছ ধরে। ওই যে দূরে যে নৌকা দেখা যাচ্ছে সেই নৌকাটি যাবে, যাত্রী নামিয়ে দিয়ে এই পারে আবার আসবে, তারপরে যদি নিয়ে যায় তাহলে যাওয়া যাবে। এমন এক জায়গায় আসছি, এই গ্রামের থেকে গ্রামবাসীদের আমরা অনেক চিৎকার করে করে ডাকলাম, কেউ সাড়া দিল না। পরে দুইটা চ্যাংড়া, মানে বাচ্চা ছেলেবেলে, এরা দেখি একটা নৌকা নিয়ে আসছে। 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে আমরা এখানে দাঁড়ানো। আসলে এখন এরা যদি আমাদেরকে নিয়ে যায়, আর এইটুকু পার হতে লাগে 5 টাকা, এখন এরা কয় টাকা নেয় এটাও একটা জানার বিষয়। আর ওই পারে বড় নদী, যেটা রাজশাহী থেকে আসলাম, ওখানে জনগণের ভাড়া হচ্ছে 30 টাকা, কিন্তু আমরা জনগণ না, আমাদেরকে জনগণ মনে করেনি। আমাদের কাছ থেকে তারা 3 জনের 300 টাকা দাবি করেছে, মানে 100 টাকা করে। পরে আমরা 150 টাকা দিয়েছি, যদিও এটা কিন্তু উচিত না, কারণ আমরা তো গণপরিবহনেই এসেছি, মানে ওখানে সাথে আরও জনগণও ছিল, তারা সবাই 30 টাকা করে ভাড়া দিয়েছে। এই তোমরা কি এমনি আসছো নাকি আমাদের দেখে আসছো? আমাদের দেখে আসছো। ওই যে বাচ্চা ছেলেটা, ওই যে ওখানে খুঁটি পোতা আছে, খুঁটির উপরে দাঁড়িয়ে ওখানে দেখার চেষ্টা করছে যে কোনো জনগণ আসছে কিনা। এই হচ্ছে সেই প্রাচীন আমলের সিগন্যালিং সিস্টেমের মতো। কি বাবা, দেখলা কেউ আছে? মানুষ আছে? ও, তাইলে তো আমাদের কাছে ভাড়া কম নিবা নাকি? মানুষ তো আছে। মানুষ কয়জন আছে? কয়জন? 2-3 জন। ওই যে মানুষ চলে আসছে, এই যে খুঁটিগুলোর উপরে দাঁড়িয়ে এই শিশুটি দেখলো যে ওদিকে কোনো মানুষ আসছে কিনা। ওই মানুষগুলো আসছে। এই হলো পদ্মা নদীর অবস্থা। এর ভিতরে শুদ্ধ মাছ, এই যে নৌকার ভিতরে মাছ ছোট ছোট। ওনারা ওই নৌকায় উঠলো, আর এই যে 2 ছাওয়াল। এই তুমি পানি ফেলো নাকি? পানি ফেলা লাগবে না? আচ্ছা, কে কার আগে যায়? দুই 3 জন মিলে নৌকা বাইছে, আর আমাদের এখানে একজন এক্সপার্ট মাঝি। ওই মাটি, ওই যে পোয়াল দেখা যায়, ওটা কি ইন্ডিয়া? আরে পানি, এটা ইন্ডিয়া? ও, তো ইন্ডিয়া কত দূর? ওই মাথায়? আচ্ছা আচ্ছা। ও, ওই যে ওখানে তো বিএসএফ এর ইয়েও আছে, বিএসএফ এর ক্যাম্প আছে, ওই যে দেখা যাচ্ছে খালি চোখে। এটা হচ্ছে নদী ভাঙনের একটা প্রমাণ। এই গাছপালা যা ছিল এগুলো সব ভেসে চলে আসছে। এগুলো কোনো একটা জায়গায় পাড় ভেঙে, পাড়ে যা ছিল এগুলো সহ চলে আসছে। এই জায়গায় এই স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে এই গণিত যারা করেছেন তারা কিছুটা বুঝতে পারবেন যে আমরা চলা শুরু করলাম একদিক থেকে, এতক্ষণ সংগ্রাম করে আমরা তার বিপরীত দিকে চলে গেলাম, মানে বাতাস আমাদেরকে টেনে আরেক দিকে নিয়ে চলে গেল। 3 মানুষের মতো পানি এখানে, যা বললো, তার মানে গভীরতা ভালোই আছে। অপূর্ব ভাই জটিল স্টাইলে বসে আছে। এই যে এখান থেকে পানি ঢুকছে, নৌকা কাত হলেই এখানে একটা ফুটো আছে, এই ফুটোর জন্য
পানি ঢুকে যাচ্ছে। ওই যে তো চলে আসলাম চর খানপুর। আর খিদিরপুর কত দূর এখান থেকে? আরো ওই পাশে নাকি? হ্যাঁ, ও দুইটা একই। এখানে পার হতে ভাড়া 5 টাকা করে নেয়, তবে এই বাচ্চা ছেলেরা গেল, গিয়ে কষ্ট করে নিয়ে আসলো, আমাদের দেখে তারা গিয়েছিল। কোনো কাউকে নৌকাতে উঠায় আমি, তো 50 টাকা দিয়ে দিলাম এই আর কি। এখন দেখি এখানে, হ্যাঁ যাওয়ার সময় তোমার নৌকায় যাবো? আচ্ছা ঠিক আছে, তোমারও নৌকা আছে? বাহ, তোমার নাম কি বাবা? মানিক। আচ্ছা, এখানে খাওয়ার ব্যবস্থা কি? চাল কিনে দিলে খাওয়াবে না? আচ্ছা ঠিক আছে। মুরগি কত নেয় এখানে? কেনা যাবে। মানিক হচ্ছে আজকে আমাদের গাইড। তো মানিক আমাদেরকে নিয়ে এই গ্রাম ঘোরাবে, আর এই ফাঁকে আমরা এই যে চাল, তারপর আরও যদি কোনো তরকারি পাই সেগুলো কিনে দিয়ে ওদের বাসায় দিয়ে যাব, যাতে ওরা রান্না করে রাখতে পারে এবং আমরা এসে খেতে পারি। এই কর্দমাক্ত পিচ্ছিল রাস্তা, এদিক দিয়েই যেতে হবে। আমাদের আনাজপাতি কেনা হলো, চাল ডাল তেল নুন, কিন্তু এখন কিনতে হবে তরকারি। দেখি মাছ মুরগি কি পাওয়া যায়। এখনো তরকারির জন্য মাছ বা মুরগি যা পাওয়া যায় ওইটা কেনাই বাকি। এটা কিনে দিয়ে আমরা চর ঘুরবো। আসলে ঘোরা তো হচ্ছেই, চরে ঘোরাঘুরি তো হচ্ছেই। আপনি এটা বলতে পারেন যে আমরা যদি তরকারি না পাই, পাশে ছাগল দেখা যাচ্ছে, একটা ছাগল ধরে বাস আমরা কাজ সেরে দেব। বলবো ভাই খেয়ে ফেলেছি। বাড়ির থেকে এটা কি বক ধরে না মাছ ধরে? আমরা 1.5 কেজির মধ্যে একটা মুরগি নিব, মানে ব্রয়লার চিকেন। আর এটা হচ্ছে এই বাড়ির রান্নাঘর, মানে যে বাড়িতে আমরা মুরগি নিতে আসলাম। এই যে একটা মুরগি ধরে নিয়ে আসছে, এখন এটা ওজন করা হবে। 1 কেজির মতোই হবে মনে হয়, আমার কাছে মনে হচ্ছে 1100 গ্রাম হবে, মানে 1 কেজি 100 গ্রাম হবে। দেখা যাক কি হয়। এবার যদি মুরগি ওটার মধ্যে না বসে থাকে, মুরগি তো কক 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 কক, মুরগির কাজই হলো লাফানো। পরবর্তীতে ব্যাগের মধ্যে ভরা হলো, ব্যাগের মধ্যে ভরে এখন ওজন করা হবে। 250 টাকা কেজি ধরে আমাদের মুরগির দাম আসলো 350 টাকার মতো, 335। পোল্ট্রি মুরগি না, এখানে তো এখানে এই যে খালা আছে, এই খালাই আমাদের রান্না বাড়া করে আজকে খাওয়াবে। আর এই হচ্ছে সেই বাড়ি, এই বাড়িরই আজকে আমরা মেহমান। এখানে ধোঁয়া উঠছে, রান্না বাড়া চলছে, আর এদিকে আকাশের কান্নাকাটি কিছুটা থেমেছে। আকাশ মনে হয় একটু ঠান্ডা হলো। আর এদিকে জামা কাপড় তো ভিজে একাকার। জামা কাপড় এক দফা পরিবর্তন করলাম, কতক্ষণ থাকে জানি না। এই যে আবার বাইরে আস্তে আস্তে আবারও বৃষ্টি আসছে। এই হচ্ছে আজকে আবহাওয়ার অবস্থা। আর আমি এখান থেকে, বাড়ি থেকে বের হলে সামনে নদী, আর নদীর ওই পারে হচ্ছে রাজশাহী শহর। রাজশাহী শহরের যে বড় বড় স্থাপনাগুলো আছে, ভবনগুলো, ওগুলো কিন্তু এখান থেকে দেখা যায়, খালি চোখে একদম স্পষ্টভাবেই দেখা যায়। এখানে যে গরু দেখা যাচ্ছে 2টা, এখানে বলল যে ডান পাশে যে গরুটা, এটার দাম হবে প্রায় 1.5 লাখ টাকার মতো, আর বাম পাশেরটা হচ্ছে 90,000 টাকা বা এরকম। এখানে কিন্তু গরুকে একদম শুধুমাত্র এই যে এগুলোই খাওয়ায়। আর বলল যে ময়দা টয়দা এই জাতীয় জিনিস, মানে গ্রামের গরু, মাঠের গরু যা খায় আর কি সেরকম। এই গরুগুলা কিন্তু ভালো। তবে এই গরুগুলাই দেখা যায় যে শহরাঞ্চলে যখন যায়, চট্টগ্রাম ঢাকা, তখন দাম দেখা যায় অনেক বেড়ে যায়। তবে এখান থেকে গরু পাঠানোর খরচ যে খুব বেশি তা না। এখান থেকে নদীর ওই পার পর্যন্ত, মানে রাজশাহী শহর পর্যন্ত গরু যেতে খরচ হয় 1000 টাকা গরু প্রতি। আর রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ট্রাকে জনপ্রতি, মানে প্রতি গরু আপনার 400-500 টাকা বা এরকম খরচ হয়।
ওই যে একটা সিনেমা করে ফেলেছে ছোট নাম সিনেমা ওই সিনেমার নায়ক ওই পটু ওর নামও পটু ইউটিউবে পাবেন ইউটিউবে মোবাইল আমাদের নায়ক দৌড় দিয়েছে। তাহলে এই যে আমাদের আজকের যে গাইড, যার নাম মানিক, তার কিন্তু একটা ডাক নাম পটু, এবং সে কিন্তু একটি চলচ্চিত্রের নায়ক, যে চলচ্চিত্রের নামও হচ্ছে পটু। পটু নায়ক হচ্ছে আজকে আমাদের সফর সঙ্গী এবং ট্যুরিস্ট গাইড। এই পটুর বাড়িতেই আজকে আমরা খাওয়া দাওয়া করছি। সবাই বসে বসে একটি বৃষ্টিমুখর দিন, এই রেইনি ডে, এটি পালন করছি। আমরা স্কুলে থাকতে মোটামুটি সবাই কম বেশি পড়েছি, পরীক্ষার খাতায় লিখেছি একটি বৃষ্টিমুখর দিন, অর্থাৎ এ রেইনি ডে। তো প্রকৃতই একটি রেইনি ডে আজকে পালন করছি এই বাংলাদেশের এই রাজশাহী প্রান্তের শেষ গ্রাম চর খিদিরপুর। এই বাড়িতেই আছি, তাও আবার নায়কের বাড়ি, যে সে কথা না। এই নায়কের বাড়িতে আমরা আশ্রয় পেয়েছি, এখানে বৃষ্টি উপভোগ করছি, আর ওদিকে আমাদের খানাপিনা পাকশাক হচ্ছে। রশিদ বাপন ওরে এখন বলি আই না হলে হবে না কোথায় বাই করবি সরকার গরম গরম ভাত চলে এসেছে, 28 চালের ভাত। আর এই হচ্ছে আমাদের মুরগি রান্না, একদম ভুনা ভুনা করে রান্না করা মুরগি, এবং সরিষার তেল দিয়ে রান্না করা ডিম ভুনা, অসাম ডিম ভুনা, মানে কি বলবো, একদম ভুনা ভুনা করা। আর আজকে সব তরকারি কিন্তু সরিষার তেলে রান্না করা, একদমই চরে বসে আজকে সেই রকম খাওয়া যায়। মুরগি, ডিম ভুনা, 28 চালের ভাত, সাথে আবার মনে হয় বেলে মাছ না এগুলো, নাকি মাছ, এরকম কিছু মাছও আছে, সবকিছুর মাছ, ও মিশ্রিত, সব মিক্স। এখানে আমরা সবাই একসাথে খেতে বসেছি। এই যে পটুও আছে আমাদের সাথে, ছবির নায়ক পটু। হ্যাঁ, ছবির নায়ক পটু। আর এখানে একদম এই যে খাঁটি ভাত, 28 চালের ভাত। 28 চাল কিন্তু আমার খুবই ফেভারিট। আর তাছাড়া এই যে সরিষার তেলের রান্না সকল তরকারি, এগুলো তো আছেই। ভাত আনবো তো আমি এখানে ডিম দিয়ে খাওয়া শুরু করি, ডিম দিয়ে শুরু করে বলে। আর তরকারির যা ঘ্রাণ, মানে যেই সুঘ্রাণ আসছে, এই সুঘ্রাণে কিন্তু এমনিতেই ক্ষুধা লেগে যায়। রান্না হয়েছে একদম একের, এর উপরে আর কোনো রান্না নেই। আর এরকম একটা বৃষ্টিপ্রখর দিনে খিচুড়ি যে সবসময় সেরা তা না, ভাত এবং ডিম ভুনা, সেই সাথে আমাদের আরো আছে মুরগির তরকারি, এটা অনেক ভালো। তো ঠিক আছে ভাই, আসি খালাম্মা, আসি তাহলে, আল্লাহ হাফেজ।
আজকে যেই বৃষ্টি থাকেও খালি বৃষ্টি দেখা লাগবে, এরপর শুকনার দিনে এসে থাকবো না। এদিকেই হলো সেই নায়ক পটুর বাড়ি, এখান থেকেই বিদায় নিচ্ছি। বের তো হলাম, এখন বাজে 4:15, যেতে তো হবে বহু দূর। কিভাবে যে যাব, চলে আসলাম ঘাটে। মাঠ ঘাট সবই এখন পিছলা, পিছলা মানে ভয়ানক পিছলা, এজন্য পা টিপে টিপে চলতে হচ্ছে। এইখানে আছে নৌকা, এই নৌকা আমাদের নায়কই নিয়ে যাবে। এই তুমি একজনই পারবা? তুমি একজনই পারবা? হ্যাঁ, এই হচ্ছে, এ শুধু ফিল্মেরই হিরো না, রিয়েল হিরো, বাস্তবের নায়ক। এই হচ্ছে এদিকে নদীর অবস্থা, বৃষ্টি তো আছেই, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো লক্ষণও নেই। আবহাওয়ার পূর্বাভাসেও বৃষ্টি বন্ধ হওয়ার লক্ষণ নেই আগামী 7-8 দিন। এই হচ্ছে বাংলাদেশের বর্ষাকাল। বিষয়টা বুঝতে হবে। শরীর দেখতে হবে না, ওই যে বাইরে তো না। মাঝি বাইয়া যাও রে আমার তুলো দরিয়া, বাইয়া যাও রে। সুগার কি আজকে খাইতে হবে নাকি? হ্যাঁ, নায়ক পটু, এই পটুর সাথে আজকে এখানে বিদায় হচ্ছে। খুবই ভালো লাগলো আজকের দিনটা, এজন্য অসংখ্য ধন্যবাদ পটুকে। এবং পটুর ভালো নাম হচ্ছে মানিক। আর অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। পটু চলে যাচ্ছে, টাটা দিয়ে দাও। পটুর নৌকাতে যাত্রী চলে এসছে, এই যাত্রী নিয়ে পটু এবার চলে যাবে ওই পারে। আর আমরা পথ ধরেছি রাজশাহীর, যেতে হবে রাজশাহী। কিন্তু পথ মোটামুটি খুব দুর্গম না হলেও মোটামুটি দুর্গম। মানুষজন বলল যে ওখানে বিল্ডিং আছে, বিল্ডিং দেখতে দেখতে রাস্তায় আপনাকে নিয়ে যাবে, চলে যাবেন। আর ওখানে গেলে বলল নৌকা পাওয়া যাবে, কিছু কিছু নৌকা আসে, ট্যুরিস্ট নৌকা মানে পর্যটকদের, তারা গ্রামে আসে না, ওই নৌকা নিয়ে শুধু এপার পর্যন্তই আসে, ওসব নৌকাতেও যাওয়া যাবে। তাছাড়া যাত্রীবাহী এদিককার যেসব নৌকা সেগুলো পেলেও সেগুলোতে আমরা যেতে পারবো। তো চলুন আবারও এই দুর্গম পথে, এই বৃষ্টি ভেজা চরের মধ্যে দিয়ে এগিয়ে যাই রাজশাহীর দিকে। আজকে চমৎকার একটি যাত্রা করলাম, আজকের যাত্রার অভিজ্ঞতা সম্পূর্ণই অন্যরকম। এই হলো রাস্তার অবস্থা, এখানে মাটির মধ্যে যেখানে পা দিচ্ছি দেবে যাচ্ছে অনেকখানি, মাটি নরম হয়ে গেছে। এবার আমরা আসলাম মূল রাস্তায়, এটাই হলো রাস্তা, এই রাস্তা ধরে যেতে হবে। আর ওইদিকে রাজশাহীর যে ভবনগুলো দেখা যায়, ওই ভবনগুলোকে একটা নিশানার মতো ধরে সেভাবে এগুতে হবে। আপনাদের বাড়ি কোন গ্রামে? খানপুর। আর খিদিরপুর এই পাশে? পূবে ছিল, খিদিরপুর এখন ভেঙে গেছে। আচ্ছা, এখন এটাকে খানপুরই ধরে। আচ্ছা ঠিক আছে, যান, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাম দিকে বেশ কিছু দূর গেলে একটা জঙ্গলের মতো দেখা যাচ্ছে, ওদিকেই আমরা এখানে আসার সময় হারিয়ে গিয়েছিলাম। ওই জঙ্গলের ওই পারে আমরা চলে গিয়েছিলাম, যে জন্য আমরা মূল যে পথ, সেই পথ থেকে পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম।
আচ্ছা, জোরেই হাঁটতেছি। মাঝে মাঝে কাদা, তো ওই কাদার জন্য পিছিয়ে পড়ছি। বৃষ্টির দিনে বেরোলে অবশ্যই ছাতা বা রেইনকোট সবসময় সাথে রাখবেন, নাহলে ভিজতে হবে। যদি ভেজার ইচ্ছা থাকে তাহলে ভালো, নাহলে ভিজে ভিজে চলতে হবে। এই চর খিদিরপুর বা চর খানখানাপুর এইদিকে যদি কেউ আসেন তাহলে কিন্তু ধরে রাখবেন যে আপনাদের হাঁটতে হবে অনেক পথ। একদম কম করে যদি ধরেন ঘাট থেকে ঘাট, মানে রাজশাহীর ওই দিক থেকে ঘাটে এসে আপনি আবার ওই ঘাটে ফিরে যাবেন, এইটুকের মধ্যে আপনাকে কম পক্ষে 12 কিলোমিটার পথ হাঁটতে হবে। শুধু মানসিকতা নিয়ে আপনাকে আসতে হবে। 1 ঘন্টারও বেশি সময় হাঁটার পর অবশেষে আমরা দূরে দেখতে পাচ্ছি নদী, অর্থাৎ আমরা ঘাটের কাছাকাছি চলে এসেছি। এরপর ঘাটে গিয়ে শুরু হবে নতুন সংগ্রাম। দেখা যাক সেখানে নৌকা আছে কিনা। নৌকা না থাকলে আবার আর এক বিপদ। দেখা যাচ্ছে রাজশাহী শহর। কোনটায় কোনটায় উঠবো? কোনটা? অবশেষে দফা হলো, আমরা এখানে একটা নৌকা পেলাম কোনো রকমে। এবার ওই পারে ফিরে যাওয়ার পালা। ওর ভাই, আমরা না রিজার্ভ যাচ্ছি নাকি? আরো মানুষজন আছে কেন? আমাদের ইঞ্জিন এখনো গরম হয়নি, এখন ইঞ্জিন গরম হবে। पाइप सुधा फेंकಬೇಕು ಬರೀ ಬಟ್ ಸುಧಾ पाइप सुधा ಹಾಲ ಸುಧಾ ನಾನಾ ನಿಚ್ಚುನಾ ತೆ আমাদের নৌকা চলে আসলো, আর এখন এমন অবস্থা, পাড়ে মানে ভিড়ানোর মতো অবস্থা নাই। আর এদিক থেকে দেখা যাচ্ছে এই চর খানপুরের উদ্দেশ্যে আরো একটি নৌকা ছেড়ে যাচ্ছে এই পাশ থেকে। চর খানপুরের সফর শেষ হলো, অন্যরকম এক অভিজ্ঞতা হলো, এবং বড় কথা হচ্ছে আনফরচুনেট অ্যাডভেঞ্চার হয়ে গেল। সে এক মানে প্রকৃতই অ্যাডভেঞ্চার যাকে বলে। এই সফর শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে এরপরে আবারও নতুন কোনো যাত্রায়। আচ্ছা, ওই পারাপারের ক্ষেত্রে 10 টাকা লাই ওই অল্প পারে থাকে ঘাটের লোক। চলে আসলাম এই ঘাটের এই প্রান্তে। এখনো বেশ কিছু দূর রাস্তা আমাদেরকে হাঁটতে হবে মানে পাড়ে ওঠার জন্য।